প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেছে। বাবা মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাস। সেই হিসেবে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র বাবা তারকেশ্বর ধামে আমরা এসেছি। তারকেশ্বর মানে ট্রেনের একটা সম্পর্ক আছে। হাওড়া থেকে পূর্ব রেলে ট্রেনে আসা যায়, দেখতে পাচ্ছেন। তবে আমরা এবছর ট্রেনে আসিনি, গত বছর ট্রেনে এসেছিলাম, আপনাদের বিভিন্ন জিনিস দেখিয়েছিলাম। এবছর আমরা ট্রেনে না এসে বাসে এসেছি। তবে আমরা প্রথম রবিবার এসেছি। সোমবারে গত বছর ভিড়টা ছিল, সেটা আজকে রবিবারে অতটা ভিড় নাই। আমরা এবছর রবিবারে এসে দেখার চেষ্টা করলাম যে কীরকম ভিড় থাকে। জানতে পারলাম যে সকালে ভোরবেলায় খুব ভিড় ছিল, তারপর বেলায় একদম ভিড় নাই। গত বছর সোমবারে বেলায় তবুও, বিকালে তবুও কিছুটা ভিড় ছিল, এখন সে ভিড়টা নাই। তা যাকে গত বছর আপনাদের বাবা তারকনাথের কাহিনী কিছুটা সংক্ষেপে শুনিয়েছিলাম। আজ আপনাদের বিস্তারিত কাহিনী শোনাবো। আর একটা বলেছিলাম যে সেই কাহিনীর সঙ্গে সম্পর্কিত একটা শৈব মন্দির আছে, শিবের মন্দির আছে, যেটা তারকেশ্বর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সেই মন্দিরটা আপনাদেরকে দেখাবো। সেই মন্দিরে লেখা আছে রাজা ভারামল্ল প্রতিষ্ঠিত শৈব তীর্থ মন্দির। দেখুন, তারকেশ্বর স্টেশনে গাড়ি দাঁড়িয়ে গেছে। কিছু জলযাত্রী তারা বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফিরছে। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ছবি বাঁকে লাগিয়েছেন। সেই ছবিটা দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সেই ছবিটা আরেকবার দেখাবার খুব ইচ্ছা হচ্ছে, দেখাবো। চলুন দাদার সঙ্গে সঙ্গে একটু যাই, গিয়ে ওনার সঙ্গে সুন্দর ছবিটা আপনাদেরকে শেয়ার করি। দেখতে পাচ্ছেন একটা মন ছুঁয়ে যাওয়া ছবি, যেটা সচরাচর দেখতে পায় না। এই দাদা এতটাই শিবের ভক্ত যে উনি সেই ছবিটা জোগাড় করে বাঁকে লাগিয়েছেন। যাকে কিছু ছবি দেখাতে দেখাতে মন্দিরের আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা আপনাদের সেই বাবা তারকনাথের উৎপত্তির আসল কাহিনীটা, অর্থাৎ বিস্তারিত কাহিনীটা আপনাদেরকে শোনাবো। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে কেশব হাজারি নামধারী এক রাজপুত জমিদার মুসলমান শাসকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাঢ়বঙ্গের রামনগরে বসবাস করতে শুরু করেন। তাহার 2 পুত্র যথাক্রমে বিষ্ণুদাস ও ভারামল্ল এবং এক কন্যা ভানুমতি। কেশব হাজারি যখন উত্তর ভারতের অযোধ্যা প্রদেশের জৈনপুর জেলা হইতে আসেন, তখন তাহাদের সঙ্গে প্রায় 500 অনুচর এবং 100 ব্রাহ্মণ ছিল। তাহারা যখন হরিপালের নিকট আসেন, তখন অনেক লোকজন ও অস্ত্রশস্ত্র দেখিয়া স্থানীয় হরিপালবাসীগণ উহাদিগকে দস্যু মনে করিয়া বিশেষ ভয় পান এবং তাহাদের বিরুদ্ধে নবাব মুর্শিদ কুলি খাঁর নিকট অভিযোগ করেন। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। সেই তার সৈন্য সামন্ত এদেরকে চর মনে করে 2 ভাই বিষ্ণুদাস ও ভারামল্লকে কারাগারে বন্দী করেন। বিষ্ণুদাস ছিলেন শিবের উপাসক। বিষ্ণুদাস সমস্ত কিছু বর্ণনা করেও নবাবের মন জয় করতে পারেননি। তাই নবাব প্রদত্ত শাস্তিস্বরূপ বিষ্ণুদাস ও ভারামল্লের হাতে জ্বলন্ত লৌহ শাবল তুলে দেওয়া হয়। অগ্নি পরীক্ষায় 2 ভাই উত্তীর্ণ হন। নবাব মুর্শিদ কুলি খাঁ সন্তুষ্ট হইয়া 2 ভাইকে মুক্তি দেন এবং বিষ্ণুদাসকে রাজা ও ভারামল্লকে
রাও উপাধিতে ভূষিত করেন। এছাড়া তাহাদিগকে বঙ্গদেশে বসবাসের অনুমতি প্রদান করেন। নবাব দুই ভাইকে বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের ভার দেন। বর্তমান তারকেশ্বরের 3 মাইল দূরে রামনগর নামক স্থানে বসবাসের জন্য প্রায় 1,500 বিঘা জমি নবাব প্রদান করেন। ইহা 1710 খ্রিস্টাব্দ হইতে 1725 খ্রিস্টাব্দের ঘটনা। রাজা বিষ্ণুদাস প্রজাবৎসল ছিলেন এবং সুন্দরভাবে রাজকার্য করিতেছিলেন। তার ভাতা ভাড়ামল্ল সংসার ত্যাগী হইয়া জঙ্গলে যোগ সাধনা করিতেন। রাজার গুড়েভাটা গ্রামে মুকুন্দরাম ঘোষ নামে এক গোরক্ষক ছিল এবং রাজবাড়ির যাবতীয় গাভীর রক্ষণাবেক্ষণের ভার তার উপর ন্যস্ত ছিল। কিংবদন্তি এইরূপ যে গাভী গভীর অরণ্য মধ্যে প্রবেশ করিয়া একটি শিলা স্তম্ভের উপর তাহাদের বাঁট হইতে দুগ্ধ শূন্য করিয়া ফিরিয়া আসিত। মুকুন্দরাম গাভীদের শিলাখণ্ডের উপর দুগ্ধ দেওয়ার বিষয় রাজার ভাতা ভাড়ামল্লকে জানাইলে তিনিও উক্ত স্থানে যাইয়া গাভীদের পশ্চাৎ অনুসরণ করিয়া দেখিতে পান যে এক শিলার মস্তকে গাভীগণ বাঁটের দুধ ঢালিয়া দিতেছে। তারকনাথ মাহাত্ম্যে এ ব্যাপারে যাহা লিখিত আছে তাহা হইল, একদা কপিলা যায় চড়িবারে বন, তার পিছে পিছে করে মুকুন্দ ভিতর, ধীরে ধীরে উপনীত যেখানে পাথর, আড়ালে মুকুন্দ থাকি করে দর্শন, পাথরের কাছে করে কপিলা গমন, বাঁট হইতে দুগ্ধধারা পাথর উপরে, কপিলার ফেলিছে তাহা অনগলি ধারে। বুঝিল মুকুন্দ ইহা পাথর তো নয়, নিশ্চয় অনাদিলিঙ্গ শিব দয়াময়। দেবাদিদেব তারকনাথ স্বয়ম্ভু শিবলিঙ্গ। অবিভক্ত বাংলায় চন্দ্রনাথ ছাড়া তারকেশ্বরের ন্যায় শৈব তীর্থ আর নাই। বর্তমান মন্দিরটি যে স্থানে অবস্থিত, পূর্বে উহা গভীর জঙ্গলে আবৃত ছিল। উহার চতুর্দিকে নিম্ন ভূমিভাগ নল ও খাগড়ায় পূর্ণ ছিল এবং উচ্চ ভূভাগ সিংহল দ্বীপ বলিয়া খ্যাত ছিল। এই দ্বীপের অরণ্য মধ্যে পাষাণময় দেবাদিদেব তারকনাথ বিরাজ করতেন। আমতার সন্নিকষ্ট রসপুর নিবাসী কবিচন্দ্র রামকৃষ্ণের মতে তারকেশ্বর পর্বতগহ্বরে বা লোকচক্ষুর আড়ালে দুর্গম স্থানে অবস্থিত ছিল। পরে ভাড়ামল্ল ও মায়াগিরির সময়ে ওই পর্বতগহ্বরই লোক প্রসিদ্ধ মহাতীর্থে পরিণত হয়। গ্রাম্য স্ত্রীলোকগণ এই শিবলিঙ্গকে সামান্য পাথর জ্ঞানে উহার উপর ধান ঝাড়িত। বহু বৎসর যাবৎ এইরূপ ধান ভাঙিবার জন্য শিবলিঙ্গের উপরে একটি গর্ত হইয়া যায়। এই গর্ত আজও তারকনাথের মাথায় আছে দেখিতে পাওয়া যায়। ভাড়ামল্ল রাজা বিষ্ণুদাসকে উক্ত শিলা সম্বন্ধে বলিলে তিনি রামনগরে উহাকে তুলিয়া আনিবার বন্দোবস্ত করেন এবং একদিন 50 হাত খনন করিয়াও উহার মূল প্রাপ্ত না হওয়ায় খনন কার্য পরের দিনের জন্য স্থগিত থাকে। সেই রাত্রে রাজা ভাড়ামল্ল স্বপ্নে দেখিলেন যে তারকনাথ যেন তাহাকে বলিতেছেন যে, আমি তারকেশ্বর শিব, কেহ আমাকে তুলিতে পারিবে না, কারণ গয়া গঙ্গা কাশী পর্যন্ত আমার প্রসার আছে। তুমি আমায় তুলিবার চেষ্টা করিও না, বরং এই স্থানেই আমার মন্দির তারকেশ্বরের মন্দির বলিয়া নির্মাণ করিয়া দাও। অতঃপর উভয় ভ্রাতা তারকেশ্বরে মন্দির নির্মাণ করিয়া দেন। পরবর্তীকালে মন্দির ভগ্ন হইলে বর্ধমানের মহারাজা মন্দিরটি পুনর্নির্মাণ করে দেন। এই সম্বন্ধে সহদেব গোস্বামী ধর্মমঙ্গল কাব্যে লিখিয়াছেন, তারকেশ্বর শিব আমি কাননে বসতি, অবনী ভেদিয়া বাছা আমার উৎপত্তি,
অকারণে দুঃখ পায়া মোরে কেন খোঁড়ো, গয়া গঙ্গা বারাণসী আদি মোর জড়ো। ভারামল্ল দেবতার সেবার জন্য 1023 বিঘা জমি অর্পণ করেন এবং মুকুন্দরাম ঘোষের উপর যাবতীয় সেবার ভার ন্যস্ত করেন। পরে মায়াগিরিকে তারকেশ্বরের প্রথম মহন্ত নিয়োগ করেন। উত্তরাখণ্ডের যোশী মঠের মহন্ত নিষ্পানগিরি তার প্রিয় শিষ্য মায়াগিরিকে বঙ্গদেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। ঘটনাচক্রে তিনি বাবা তারকনাথের সেবক হয়ে যান। বাবা তারকনাথের নিকট ধর্ণা দিয়া বিভিন্ন রোগের জন্য সিদ্ধি লাভ হয়। তাছাড়া মন্দিরের পাশে যে দুধ পুকুর আছে তাহাতে মানত করিয়া স্নান করিলে তাহা সেই মনস্কামনা সিদ্ধ হয় বলিয়া খ্যাত আছে। তারকেশ্বরে দুঃসাধ্য রোগীর আরোগ্য লাভ সম্বন্ধে তারকেশ্বর লীলা মাহাত্ম্যে সরকারি গ্রন্থে লিখিত আছে যে দয়াল ঠাকুর বাবা পতিত পাবন ধন্বন্তরী হয়ে করে ব্যাধির দমন। এতক্ষণ যে কাহিনীটা আপনাদের শোনালাম তার বেশিরভাগ অংশটি সুধীর কুমার মিত্র রচিত হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ গ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে। অর্থাৎ এই কাহিনীটি বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে আমরা ডাক্তার সুধীর কুমার মিত্রের গ্রন্থ হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ থেকে সংগ্রহ করেছি, তাই তার সৌজন্যে এই অংশটা আমরা প্রচার করছি। অনেকে বলেন যে বাবা তারকনাথের উৎপত্তির যে কাহিনীটা আমরা শোনালাম সেটি নাকি রামনগর গ্রামে ঘটেছিল। সেই শিবলিঙ্গটি রাজা রাজবাড়িতে নিয়ে যেতে পারেননি, সেখানেই প্রতিষ্ঠা করেন। তাছাড়া তারকেশ্বর মন্দিরের এক দেয়ালে লেখা আছে 1543 শকাব্দ, অর্থাৎ 1543 সঙ্গে 76 যোগ করলে 1619 খ্রিস্টাব্দ তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে মনে করা হয়। আর রাজা ভারামল্ল যে শিবলিঙ্গ পাইয়াছিলেন তাহা 1710 খ্রিস্টাব্দ হইতে 1725 খ্রিস্টাব্দে বঙ্গদেশে আসিবার পর। তাছাড়া রাজা ভারামল্ল মায়াগিরিকে যে মহন্ত নিযুক্ত করেছিলেন সেটা পাওয়া যায় 1729 খ্রিস্টাব্দে। বন্ধুরা, আমরা সেই জায়গায় এসে গেছি, সেই রামনগর গ্রামে। দেখুন ডান দিকে একটা লম্বা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। সেই বিল্ডিংটার উপরে একটা এতে লেখা আছে, দেখুন, রামনগর নুটু বিহারী পাল চৌধুরী হাই স্কুল, রামনগর হুগলি। বিরাট লম্বা একটা বাড়ি, এখানকার হাই স্কুল বলে পরিচিত। এই স্কুলের বাঁদিকেই সেই মন্দির, আপনাদের সব দেখাবো। দেখুন যারা স্কুল করে দিয়েছেন তাদের নাম দেয়ালে আছে। এই হচ্ছে সেই মন্দির, যে মন্দিরের কথা আপনাদের বলছিলাম। দেখুন মন্দিরের ঠিক সামনের গেটের উপরে কি লেখা আছে ফলকে, একটু বড় করে দেখাই। ঈশ্বর রাধানাথ শীল ও ঈশ্বর বাহিরবালা শীলের স্মৃতি রক্ষার্থে শ্রী শ্রী ঈশ্বর বাবা মল্লেশ্বর শিব পুনর্নির্মাণ হইল। দাতা শ্রী বলাইচন্দ্র শীল ও শ্রীমতী পার্বতী শীল। 11ই ফাল্গুন শিবরাত্রি 1415 সাল। এই যে নাট মন্দিরটা দেখছেন এইটা আগে ছিল না, এই 1415 সালে হয়েছে। আগে এখানটা ফাঁকা ছিল, ভিতরে মূল মন্দিরটা ছিল কিন্তু এই জায়গাটা ফাঁকা ছিল। এত সুন্দর গিল দিয়ে নাট মন্দির ঘিরে দেয়া তখন ছিল না। যাকে আমরা মন্দিরটা পুরোটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন ডান দিকটা মন্দির গাত্রে কিছু খোদাই করা আছে কিনা বা কোনো ছবি আঁকা আছে কিনা আপনাদের দেখাই। কিছুই করা নাই, তবুও আপনাদেরকে দেখাই পুরোটা, কেননা এ এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্র।
দেখতে পাচ্ছেন পিছনের দিকেও কিছু নাই। এবার আমরা মন্দিরের বাঁদিকে যাব। দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা বিরাট অশ্বত্থ গাছ আছে। তাছাড়া আরও কিছু আছে বলে মনে হয়, যেটা আপনাদেরকে দেখাবার জন্য নিয়ে যাই। দেখতে পাচ্ছেন একটা দূরে একটা বেদি আছে, সেই বেদির ওপর এক সুন্দর শিবলিঙ্গ আছে এবং পাশে এক ফলক আছে। চলুন আমরা যাই, সেখানে কি লেখা আছে অবশ্যই দেখব। দেখুন একটা সুন্দর একটা শিবলিঙ্গ আছে, পাশে একটা শিবের প্রিয় ফুল ধুতরা ফুলের গাছ আছে এবং এখানে একটা ফলক বসানো আছে। ফলকের লেখার রঙগুলো একটু চটে গেছে, তবুও আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। দেখুন লেখা আছে শৈব শ্রেষ্ঠ রাজা ভারামল্ল সমাধি স্মৃতি, অর্থাৎ রাজা ভারামল্লকে এখানে সমাধি দেওয়া হয়েছিল, তার স্মৃতিস্বরূপ এই সমাধি মন্দির তৈরি করা হয়েছে। রাজা ভারামল্ল এই জায়গারই রাজা ছিলেন, আপনারা জানেন। দাদা বিষ্ণু দাসের মৃত্যুর পর রাজা ভারামল্ল এখানকার রাজা হয়েছিলেন কিছুদিনের জন্য। এই শিবলিঙ্গটি দেখতে এত সুন্দর লাগছে, সেই জন্য আপনাদেরকে একটু বেশি করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর, এত বড় শিবলিঙ্গ সচরাচর দেখতে পাওয়া যায় না। তবে যে আসল শিবলিঙ্গ যেটা মন্দিরের ভিতরে আছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তার আগে এই শিবলিঙ্গটা একবার দেখিয়ে নিই। তাছাড়া মন্দির গাত্রে কোনো ছবি বা খোদাই করা আছে কিনা সেটা আপনাদের আর একবার দেখিয়ে নিই। না, এইদিকেও কিছু নাই। এবার আমরা নাট মন্দিরের ভিতরে আছি। নাট মন্দিরটা খুব সুন্দর, একটা বড় জায়গা, বহু ভক্ত এখানে একত্রে উপস্থিত হতে পারবে। দেখুন এখানে কিছু ফলক আছে, সেসব ফলক আপনাদের দেখাবো, তাতে কি কি লেখা আছে সব দেখাবো। দেখুন লেখা আছে ওং নমঃ শিবায়, শৈব শ্রেষ্ঠ ভারামল্ল রাজার প্রতিষ্ঠিত প্রতীক তারকনাথ ব্যাকেটে মল্লেশ্বর। ভারামল্ল রাজার লুপ্ত স্মৃতি মন্দির জমিদার ব্রজবিহারী সেন বাবুদের সহানুভূতিতে আংশিক প্রকাশিত ছিল। নিচে আছে বর্তমানে মাতৃস্মৃতি চিন্তাব্রতী পিতৃস্মৃতি প্রকাশকারী স্বামী শ্রীযুক্ত চিন্তাহরণ পাল চৌধুরীর চিন্তাহরণ মানসে ও মাননীয়া শ্বশুর মাতা চারুলতা বালার গুরু ভুবনেশ্বরের প্রীতিকামনায় প্রতীক তারকনাথের এই মন্দির শ্রীযুক্তা কনকলতা পাল চৌধুরী কর্তৃক পুনঃপ্রতিষ্ঠা হইল। প্রতিষ্ঠা দিবস সন 1372 সাল 14ই চৈত্র সোমবার। আমার মনে হয় তারকনাথের মন্দির এবং এই মন্দির যাতে গুলিয়ে না যায় সেই জন্য এটাকে প্রতীক তারকনাথের মন্দির বা মল্লেশ্বর মন্দির বলা হয়। আর এই যে ছবিটা দেখছেন মন্দিরের ভিতরে এই বিগ্রহেই বিরাজমান আছে। চলুন আমরা এবার মূল মন্দিরের ভিতরে ঠাকুর কিভাবে আছে আপনাদেরকে দেখাই। মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, তবুও চাবি জোগাড় করে আমরা নাট মন্দির পর্যন্ত প্রবেশ করেছি। ভিতরে অন্ধকার, সন্ধে হয়ে গেছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে ঠাকুরের ছবি দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর ছবিটা এসেছে। কিছু কিছু রীতি এখানে আছে, জানা যায় যে চৈত্র মাসে তারকেশ্বর মন্দিরের যে কাঁটা ঝাঁপ হয় সেই কাঁটা ঝাঁপের কাঁটা নাকি এই মন্দির থেকে যায়। তাছাড়া সেই সময় যে লীলাবতীর বিয়ে হয়, আগে নাকি এই লীলাবতীর বিয়ে হয়, তারপর তারকেশ্বর মন্দিরে লীলাবতীর বিয়ে হয়। এরকম আরও অনেক কিছু কাহিনী আছে, আগামী দিনে জানতে পারলে আপনাদের অবশ্যই পরিবেশন করব। তবে আপনারা কেউ কোনটি আসল তারকনাথ কোনটি নকল তারকনাথ এইটা বলার চেষ্টা করবেন না। দুটোই বাবা ভোলে মহেশ্বরের
মূর্তি। তারকেশ্বরের শিব মন্দির অনেক প্রাচীনকালের শিব মন্দির, এইটা তারপরে পাওয়া গিয়েছিল বলে অনুমান। আবার এই শিব মন্দিরের কাহিনী অনেকেই জানে এবং এখানে অনেকে পুজো দিতে আসেন। বিভিন্ন সময়ে শিবের যে পুজো হয়, শিবরাত্রি পুজো বা এই সোমবার শ্রাবণ মাসের যে পুজো হয় সব সোমবারে। তাছাড়া বাইরে থেকে, এমনকি পশ্চিমবঙ্গের বাইরে থেকেও ভক্তরা এসে এখানে পুজো দেয়। বাসে করে, লরিতে করে সব ভক্তরা আসে, এসে এখানে খিচুড়ি ভোগও খাইয়ে দেয়। এই মন্দিরের সকলেই জানে না, কিন্তু আবার অনেক লোক, অনেক দূরের দূরের লোকও জানে। এমনই একটা মন্দির। যাকে আপনাদের এইসব কাহিনী জেনে যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং লাইক করবেন। এরকম তথ্য আগামী দিনে আরও দেওয়ার চেষ্টা করব, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।